আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে ধাবি ক প্রশ্নের সলভ ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। তো এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, অর্থাৎ ম্যাথ থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের শুরু থেকে টাইট্রেশন এবং জারণ বিজারণের আগ পর্যন্ত শেষ করব। আমরা পরবর্তী আরেকটা ক্লাসের মাধ্যমে জারণ বিজারণ এবং টাইট্রেশন শেষ করব। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা দেখো সেটা হচ্ছে সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা, অর্থাৎ আমাদের বিক্রিয়া থেকে কিছু প্রশ্ন আসে। দেখো প্রশ্নটা কেমন, দেখো বলছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। খেয়াল করো, তার মানে এখানে তোমার ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে এখানে বিয়োজিত করা হয়েছে। দেখো কি হবে বিয়োজিত করলে, একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। কি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি বিয়োজিত করো তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড হবে বলছে, এবং সাথে কি থাকবে, ক্যালসিয়াম অক্সাইড, চুন থাকবে। তো বলছে কি 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। খেয়াল করো, তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বলো তো? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। তো 100 গ্রাম থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাইছো? 22.414 লিটার, 22.414 লিটার কার্বন ডাইঅক্সাইড পাইছো। আমাকে চাইছে কত গ্রামে, দেখো তো 2.5 গ্রামের জন্য। তাহলে 1 গ্রামে কত বলো তো? 1 গ্রামে কত? 22.414 ডিভাইডেড বাই 100, এবং চেয়েছে 2.5 গ্রামে। কতটা চেয়েছে? 2.5 গ্রামে। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের কি 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। চলো আমরা এখন এই ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। তো ভালো করে খেয়াল করো, আগে প্রথমে অপশনগুলোর দিকে তাকাবা। দেখো অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি নাই, অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি নাই, তার মানে আমাকে অ্যাকুরেটলি ক্যালকুলেট না করলেও হবে। ঠিক আছে, তো দেখো এটা 2.5 না, 2.5টাকে তুমি 25 করে নাও, তাহলে কি সুবিধা পাবা, এখানে 4 25 100, এখানে তুমি কি করতে পারবা, এখানে কিন্তু তুমি কেটে দিতে পারবা। এবার দেখো উপর নিচে থাকে কত, দেখো নিচে থাকে কত দেখো নিচে থাকে দেখো 40, এবং উপরে কত থাকতেছে, দেখো উপরে থাকতেছে শুধু আমাদের কত 22.414, 22.414, 22.4। এখন তুমি দেখো, এখন একটু খেয়াল করো যে 22.4 দিয়ে যদি 40 কাটো কত হয়। খেয়াল করো, এখানে যদি 20 থাকতো তাহলে তুমি কি পাইতা, হাফ পাইতা, মানে 0.5 পাইতা। তার মানে কি এটা 0.5 এ কি হবে, তো খেয়াল করে দেখো তো, এটা তাইলে 0.5 এ একটু বেশি হবে, এটা তাইলে 0.5 এ একটু বেশি হবে। ওখানে অপশনগুলোর দিকে একটু খেয়াল করো, এই দেখো 0.56 লিটার। ক্যালকুলেশনটা বুঝতে পারছো? ক্যালকুলেশনে যে বেশি এক্সপার্ট হবে এই চ্যাপ্টারে কিন্তু সে তত ভালো পারবে। চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো বলছে 6 গ্রাম হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনের প্রভাবে উৎপন্ন পানির পরিমাণ। দেখো দেখো 6 গ্রাম হাইড্রোজেনকে, দেখো তুমি যদি হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও তাহলে কি হয়, আমরা জানি পানি উৎপন্ন হয়। দেখো পানি হয়, তো অক্সিজেন এখানে দুইটা কি হয়ে গেছে বলো তো, এখানে কি হয়ে গেছে, হাইড্রোজেন দুইটা হয়ে গেছে। আমি সমতা একবার করে দিচ্ছি, দেখো তোমাদেরকে সমতাটা আগে বোঝাই। দেখো হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া দিলে পানি হয়, মানে হাইড্রোজেন দুইটা আছে কিন্তু অক্সিজেন কিন্তু দুইটা হবে। এই জন্য কি করা হয়েছে, এখানে দুই দিয়ে কি হবে বলো তো, এখানে দুই মানে দুইটা। এবার খেয়াল করো, হাইড্রোজেন কিন্তু 4টা হয়ে গেছে, হাইড্রোজেন দুইটা দিয়ে দাও, এটা সমতা। এখন কি বলছে, 6 গ্রাম হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনের পরে উৎপন্ন পানির পরিমাণ কত। দেখো এইখানে কত গ্রাম হাইড্রোজেন, দেখো তো এখানে দেখো ভালো করে খেয়াল দেখো, দেখো 4 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেন 2 অণু আছে। পানি পাইছো কতটুকু দেখে রাখো, একটা পানি অণুর ভর 18 গ্রাম, দুইটা পানি অণুর ভর কত 36 হবে, তাই 36 বাবা। তো দেখো 4 গ্রাম থেকে পানি কত গ্রাম পাইছো, 36 গ্রাম। খেয়াল করো,
4 গ্রাম থেকে 36 গ্রাম। এবার খেয়াল করো যে হচ্ছে তুমি 6 গ্রাম থেকে কতটুকু পাবা, ভালো করে খেয়াল করো। তাহলে দেখো 4 গ্রাম থেকে যদি এত গ্রাম পাও, তাহলে খেয়াল করো, তাহলে দেখো 4 গ্রাম থেকে তুমি পানি কতটুকু পাইছো, 36 গ্রাম পানি পাইছো। খেয়াল করো 36 গ্রাম পানি পাইছো। এবার খেয়াল করো তোমাকে কত গ্রামের জন্য বাই করতে হবে, 6 গ্রামের জন্য বাই করতে হবে। তাই একের জন্য কত, 36/4, এবং তোমার বাই করতে হবে 6 গ্রামের জন্য কত। খেয়াল করো ক্যালকুলেশনটা, খেয়াল করো তো কিভাবে করবা। দেখো 4 নং 36, 6 নং কত হচ্ছে 54, তাহলে 54 গ্রাম H2O। তাহলে 4 গ্রাম থেকে কত গ্রাম পানি পাবা, 54 গ্রাম পানি পাবো। দেখো অপশনগুলো খেয়াল করো, 12 গ্রাম, 18 গ্রাম, 5 গ্রাম, 30 গ্রাম, কই 54 গ্রাম কোথায় গেল? না, ক্যালকুলেশন ঠিক করছি, ক্যালকুলেশন ভুল হয় নাই, ক্যালকুলেশন একদম সহজ, এটা ভুল হয় নাই। তো নিঃসন্দেহে এখানে তোমার হয়তোবা টাইপিং মিস্টেক করছে কোনো কারণে, এই 54 জায়গায় হয়তোবা 5 বসাইয়ে দিছে, এটা 54 গ্রাম হবে, ঠিক আছে, এটা 54 গ্রাম হবে। তাই হচ্ছে আমাদের 54 গ্রাম পানি পাবা। চলো পরের কোশ্চেনটা দেখি। 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? খুবই ইম্পর্টেন্ট, ppm দেখবা প্রায় সব ইউনিভার্সিটিতে আসে ঘনমাত্রা ppm এককে নির্ণয়, ঠিক আছে। তো আমরা মোটামুটি সবাই পারি ঘনমাত্রা নির্ণয়, মোল সংখ্যা রিলেটেড সবাই জানে, কিন্তু আমাদের সমস্যা হয় ক্যালকুলেশনে। তো আমি ক্যালকুলেশন থেকে ফোকাস করবো। দেখো 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি কি যে ppm সমান কি বলতো, আমরা ppm সমান একটা সূত্র বলেছিলাম তোমাদের, যে ppm সমান ডিরেক্টলি লিখবা হচ্ছে Sm × 10⁻³ Sm × 10⁻³ অর্থাৎ ঘনমাত্রার সাথে আণবিক ভর গুণ দিবা, তারপর 10⁻³ করবা। এখন খেয়াল করো ঘনমাত্রা নির্ণয়ে কিন্তু বিভিন্ন সূত্র আছে ঘনমাত্রা নির্ণয়ে। যেমন ঘনমাত্রা নির্ণয় হচ্ছে তোমার পার্সেন্টেজ দেওয়া থাকলে পার্সেন্টেজের মান গুণন 10/m এভাবে বাই করতে পারবা। আবার ঘনমাত্রা S সমান তোমার লেখা হয় W গুণন 1000/mv, ঠিক আছে। তা দেখো এখানে কিন্তু ঘনমাত্রা দেওয়া নাই, তুমি কিন্তু ডিরেক্ট বসাইতে পারতেছো না, তাই তুমি কি করবা, ঘনমাত্রাটাকে বাই করে নিবা। দেখো ঘনমাত্রা সমান আমরা কি জানি, W গুণন 1000, যদি সেটা ml এ দেওয়া থাকে তাহলে W গুণন 1000/mv ইন্টু এটা কিন্তু আমরা S এর সূত্রে বসালাম, S সমান দেখো m একটা আছেই গুণন 10⁻³। এবার খেয়াল করো এই m কিন্তু কেটে যাবে, তাহলে কি থাকতেছে আলটিমেটলি W/v গুণন 1000 × 10⁻³। আচ্ছা একবারে লিখে দিই এটা, হ্যাঁ 10⁻6, এটা একবারে লিখে দিই, ঠিক আছে, এটা একবারে লিখে দিই 10⁻6। দেখো তোমরা কিন্তু এই ppm সমান এটা কিন্তু ডিরেক্ট সূত্র ইউজ করতে পারবা যদি ঘনমাত্রা আলাদাভাবে বের করে না নিয়ে আসতে চাও। তাহলে কিন্তু W/v ওই যে পার্সেন্টেজ আকারে পড়ছো W/v, তো W/v গুণন 10⁻6 ডিরেক্ট করে কিন্তু তোমরা ppmটা পেয়ে যাবা। তবে খেয়াল রাখবা এখানে ml থাকতে হবে, ml থাকে এখানে 1000 গুণ হবে, তাছাড়া কিন্তু 1000 গুণ হবে না লিটারে থাকলে, এটা একটা খেয়াল রাখতে হবে। তো দেখো ডিরেক্ট মানগুলো এখন বসা দাও। W মান কত, 0.5। আমি এতদূর বললাম তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু ডিরেক্ট এটা ইউজ করে দিবা, শেষ। দেখো W মান 0.5, V এর মান কত × 10⁻6, V এর মান কত বলছে 100, কত বলছে 100। এবার খেয়াল করো কত হবে, এটা দুইটা শূন্য কেটে দাও, এখানে কেটে দাও, তাহলে দুইটা শূন্য কেটে দিয়ে এখানে কি থাকবে 10⁻4 থাকবে, এটাকে কাটলে শুধুমাত্র 10⁻4 থাকবে, তো 0.5 গুণন 10⁻4, তো কত লিখতে পারবা, তাহলে 5 গুণন 10⁻3, 5 গুণন 10⁻3, দ্যাট মিনস 5000 ppm। খেয়াল করো কোনটা উত্তর, এই দেখো 5000 হয়ে গেল। চলো দেখি পরের কোশ্চেনটা কি। প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? দেখো 10 লিটার
মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত বলছে দেখো, এটা খেয়াল করে দেখো। অর্থাৎ মোল সংখ্যা রিলেটেড সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, আসো মোল সংখ্যার যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের একটু আগে ক্লিয়ার করি। আসো, তো আমরা কি জানি যে মোল সংখ্যায় যে সূত্রগুলো আছে আমি তোমাদেরকে একটু একসাথে করে দিই, একসাথে করে দিই। দেখো মোল সংখ্যা n, n সমান আমরা জানি কি W/m দেখা যায়। আবার খেয়াল করো m সমান তোমরা বলছিলা যে n/na বলছিলা, অথবা x/na ও রাখি অনেকে। তারপরে দেখো আর কি দেখতে পারবা তুমি, যদি STP-তে হয়, যদি STP-তে হয় তাহলে V/22.414। আবার খেয়াল করো যদি SATP-তে হয়, যদি SATP-তে হয় তাহলে তুমি কি দেখতে পারবা V/24.789। আবার খেয়াল করো তুমি যদি এটা যদি NTP-তে হয়, কি হয় NTP-তে হয়, NTP-তে হয় তাহলে তুমি কি দেখতে পারবা V/24 লেখা হয় 24.04। এগুলো কিন্তু সব কয়েকটা লিটারে। হ্যাঁ দেখো, তো মোল সংখ্যা সমান দেখতে পারবা W/m, n/na, V/STP-তে হয়ে V/22.414, যদি SATP-তে হয় V/24.789, যদি NTP-তে হয় V/24.04। সবগুলো কিন্তু তুমি লিখতে পারবা, সবগুলো কিন্তু তুমি লিখতে পারবা। দেখো আরো সূত্র আছে দেখো, তারপর এটা সমান কিন্তু VS রাখা হয়, কিন্তু এই ভিটা কিন্তু অবশ্যই লিটারে VS রাখা হয়। কারণ S এর মান তুমি বিভিন্নভাবে বাই করে আনবা, পার্সেন্টেজ দেওয়া থাকে কিভাবে বাই করে সেটা আলাদাভাবে বাই করে নিয়ে এসে এখানে বসাই দেবো। তারপরে দেখো আরেকটা কি দেখা যায়, একটু খেয়াল করে দেখো, তুমি আদর্শ গ্যাসের বেলা পড়ছিলে না PV সমান nRT, এইখানে n সমান কি দেখা যায় দেখো তো PV/RT, PV/RT। তো n সমান আরেকটা কি দেখা যাবে PV/RT। দেখো PV/RT। দেখো এই সূত্রটা তোমরা যদি জানো তাহলে মোল সংখ্যা রিলেটেড কোনো সমস্যা তোমাদের কাছে হবে না। ঠিক আছে, মোল সংখ্যা রিলেটেড কোনো সমস্যা হবে না। দেখো দেখো তোমাদেরকে এখানে আরেকটা এন এর মান বাই করে দিতে, তড়িৎ রসায়নে যেটা আছে দেখো, তড়িৎ রসায়নে যেটা আছে তোমরা অনেকে বলে থাকো যে Q সমান Q = ENF। তড়িৎ রসায়নে যে হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র ছিল সেটা থেকে কিন্তু এটা আমাদের দেখা যায়। ঠিক আছে, তাহলে এইখানে দেখো n সমান কি দেখতে পারবা Q/EF, Q/EF। খেয়াল করে দেখো, তো তড়িৎ রসায়নে তুমি যদি খেয়াল করো সেখান থেকে কিন্তু আরেকটা জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে Q/EF। ফ্যারাডের সূত্র থেকে তুমি কিন্তু এটা লিখতে পারবা, ফ্যারাডের সূত্র থেকে তুমি কিন্তু এটা লিখতে পারবা। দেখো তুমি যদি এটা মনে রাখতে পারো তাই এখানে কোনো সমস্যাই তোমার কিন্তু কোনো সমস্যা না। দেখো আমাকে যদি W দেওয়া থাকে এবং যদি তোমার হচ্ছে অণুর সংখ্যা, যদি আমাকে W দেওয়া থাকে তাহলে আমাকে যদি আয়তন দেওয়া থাকে তাহলে W/m = V/22.414। ঠিক আছে, যদি W দেওয়া থাকে ঘনমাত্রা দেওয়া থাকে তখন এই দুইটা কম্বিনেশন করে দেখতে হবে। ঠিক আছে, এইটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এই সূত্র মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা এই সূত্র যদি ম্যাথ করবা না এরকম হবে না, এই সূত্র যদি ম্যাথ আসবেই, মোল সংখ্যা রিলেটেড ম্যাথ অ্যাডমিশন আসেই, এবং এই সূত্রগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তোমার ভার্সিটিতে কনফার্ম 1 মার্ক কমন। ঠিক আছে, তুমি যদি এই সূত্র দি ম্যাথ যদি ভালো মতো প্র্যাকটিস করো তাহলে কনফার্ম 1 মার্ক কমন তোমার। তো দেখো এবার প্রশ্নটা খেয়াল করো, তোমার কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। দেখো 10 লিটার মানে V দেওয়া আছে, তারপর বলছে যে অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত মানে কি n চাইছে, তা কার কার মধ্যে সম্পর্ক V এবং n এর মধ্যে সম্পর্ক। তো দেখো V আর n এর মধ্যে সম্পর্ক কোনটা হবে দেখো তো, খেয়াল করে দেখো তো, এই দেখো V এবং n এর মধ্যে সম্পর্ক, এবং এটা বলে দিয়েছে প্রমাণ অবস্থা মানে কি STP। তাহলে সূত্রটা হচ্ছে কি তোমার, এটা খেয়াল করো, সূত্রটা তোমার হচ্ছে এরকম যে n/na = V/22.4, V/22.4। আর চেয়েছে কি n চেয়েছে, তো n সমান তুমি কি লিখতে পারবা দেখো, n সমান তুমি কি লিখতে পারবা VNA ডিভাইডেড বাই কত লিখতে পারবা 22.4। এখন জাস্ট মানগুলো বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করা, মানগুলো বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করা। দেখো মানগুলো বসাও, V কত 10, এনে তো আমরা জানি 6.02,
ইন্টু 10⁻23। দেখো v 22.4। এই তো এখন এটা কিভাবে সলভ করবো দেখো, একটু দেখো কিভাবে সলভ করতে পারবা, ভালো মতো খেয়াল করো। দেখো এই 10 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে কত হবে বলো তো? এই 10 দিয়ে তুমি যদি এটাকে কেটে দাও, এই 10 দিয়ে তুমি যদি এটাকে কেটে দাও তাহলে কত হবে? 2.24। এবার খেয়াল করো 2 না 6 কে কাটে কত হবে? 3 এর চেয়ে কম হবে, 3 এর চাইতে কম হবে, 3 এর চাইতে কম হবে। দেখো 3 এর চাইতে কম হবে, এখানে তোমার খেয়াল রাখতে হবে এটা 3 এর চাইতে একটু কম হবে, গুণন 10⁻23। এবার অপশনের দিকে একটু খেয়াল করো, 3 এর চাইতে একটু কম মান 26 অনেক বেশি, 10⁻23 থাকবে। দেখো এখানে 10⁻23 থাকবে, এটাতে কোনো সমস্যা নাই, 25 এটাতে হবে না, 23 থাকবে এবং এই মানটা 3 এর চাইতে একটু কম হবে, তার মানে কি 2 এর চাইতে বেশি। তা এই দেখো 2 এর চাইতে বেশি 3 এর চাইতে কম মান, দেখো বুঝছো? একদম অ্যাকুরেট উত্তর করতে পারবে না তুমি, অনেক সময় লেগে যাবে। এইভাবে কিন্তু এমসিকিউ গুলা উত্তর করতে হবে, ঠিক আছে? এখন অনেকে তোমরা এই সূত্রটা পছন্দ করো না, যারা ঐকিক নিয়ম পছন্দ করো তারা ঐকিক নিয়মে করে ফেলবা। কিভাবে করবা দেখো, মিথেন গ্যাস বলছে, কি বলছে? মিথেন গ্যাস বলছে। তা মিথেন গ্যাস মানে কি বলতো? তো মিথেন গ্যাস মানে CH4। তো 10 লিটার থেকে 1 মোল মানে কি? যে কোনো গ্যাসের 1 মোল মানে 22.414। তো 22.414 গ্যাসের অণুর সংখ্যা আমরা জানি কত বলতো? 6.02 × 10⁻23। তাহলে হচ্ছে 22.414 এর এত অণুর সংখ্যা। 1 লিটারে কত এবং 10 লিটারে কত, মানে যে যেটা বলো, ঠিক আছে? তবে কিছু ম্যাথ আছে যেগুলো চোখ দিয়ে দেখিয়ে বোঝা যায় এটা এত ভাগ এইভাবে হবে, ঠিক আছে? এগুলো বসানোর দরকার হবে না, যেগুলো বুঝতে পারবে না সেগুলো হয়তো সূত্রে বসাবা। চলো দেখি পরের কোশ্চেনটা দেখি। 10 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? দেখো অক্সিজেন তো আমরা বুঝি নাকি, অণু বসে, এইটা একটু মাথায় ঢোকাইতে হবে। এখানে অনেকেই ভুল করো, এইখানে অনেকেই ভুল করো। কি ভুলটা করো দেখো, এখানে অণু বলে দিছে, অণু বলে দিতেছে, দ্যাট মিনস কি এখানে আণবিক ভর কত? অক্সিজেন অণু মানে আণবিক ভর কত? 32 মানে O2, ঠিক আছে? অণু বলছে না পরমাণু বলছে, এগুলো একটু ভালো মতো খেয়াল রাখবা। দেখো অণুর সংখ্যা কত যাচ্ছে আমরা জানি যে 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম, এদিকে অণুর সংখ্যা কত? 6.02 × 10⁻23। তাহলে আমরা যদি ঐকিক নিয়ম করতে চাই তাহলে দেখো 32 গ্রাম অক্সিজেন সমান তুমি কত অণু লিখতে পারবা? 6.02 × 10⁻23। বুঝতে পারছো? তো এবার চাইছো কত গ্রামে? 10 গ্রামে। 10 গ্রামে কত লিখতে পারবা তুমি? একে কত? এটা ভাগ 32, 6.02 × 10⁻23, এটা ভাগ 32 এবং কততে চাইছে? 10 এ চাইছে, গুণন 10। দেখো সহজ, খুবই সহজ। দেখো এখন তুমি কিভাবে করবা, দেখো ম্যাথটা তুমি কিভাবে করবা দেখো, এই যে 10 আছে না, এই 10 দিয়ে 32 কে কাটলে কত হবে? 3.2, তাই না? 3.2। এবার এই 3.2 দিয়ে তুমি 6 এ কাটিয়ে দাও, 3 × 2 = 6 মানে কি 2, মানে 2 এ একটু কম হবে, 2 এ একটু কম হবে, কারণ কি 3.2 আছে, 3 দিয়ে কাটলে তোমার মোটামুটি 6.02 কাছাকাছি চলে আসে, কিন্তু 3.2 আছে, তার মানে কি 2 এর চাইতে একটু কি হবে? 2 এর চাইতে একটু কম হবে, 2 এর চাইতে একটু কম হবে, 2 এর চাইতে একটু কম গুণন 10⁻3। শেষ। দেখো অপশন দেখে খেয়াল করো, এটা হচ্ছে 3 হবে না, এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে আমাদের এটা হবে না, 6 হবে না, তারপর দেখো 9 হবে না, 10⁻23। দেখো এই মানটা খেয়াল করো তো, 1.88, 2 এর চাইতে একটু কম, গুণন 10⁻3। তো উত্তর কি বলো তো ভাই? উত্তর হচ্ছে আমাদের ডি। পরের কোশ্চেনটা দেখি। দেখো কি বলছে, 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে? এবার একটু ভালো মতো মাথায় ঢোকায় নাও ভাই, এখানে কি বলছে? পরমাণু বলছে। দেখো পরমাণু বলছে, পরমাণুর সংখ্যা চাইছে। দেখো 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে? দেখো 18 গ্রাম গ্লুকোজ, দেখো
এক মোলে কতটুকু থাকে 6.020 10^23 অ্যাভোগাড্রো সংখ্যা, এটা তো কোনো ডাউট নাই নাকি? মানে এক মোল গ্লুকোজটা একটু খেয়াল করো তো, C6H12O6, যেটা তুমি যদি আণবিক ভর বাই করো এটা হচ্ছে 180 গ্রাম। কত? 180 গ্রাম। তো 180 গ্রামে কয়টা অণু আছে বলো তো? 180 গ্রাম C6H12O6 গ্লুকোজে তোমার অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.02 × 10^23। এটা খেয়াল করে দেখো, এটা অণু সংখ্যা। এরা বলছে কি পরমাণু আছে, তো তা বলছে কার্বন পরমাণু আছে। দেখো তো গ্লুকোজে কার্বনের সংখ্যা কয়টা? 6টা। তাই পরমাণুর সংখ্যা কই হবে? অণু সংখ্যা গুণন 6, শেষ। এটা হচ্ছে আমাদের এতটি পরমাণু আছে 180 গ্রামে। 180 গ্রামে চাইছে কততে? 18 গ্রামে। চাইছে কততে? 18 গ্রামে। তাহলে এটা কত হবে? একে কত? এটা ভাগ 180 গুণন কততে? 18 গ্রামে চাইছে, গুণন 18। খেয়াল করে দেখো তাহলে কি হবে। দেখো খুবই সহজ, এটা দিয়ে কেটে দাও। এটা কত আসতেছে? 10। ঠিক আছে, এটা কাটে কি? 6 × 36, 36 × 10^3 ভাগ 10। খেয়াল করতে পারতেছো? 6 × 36 কত হয়? 36 × 10^23 কত? 23 ভাগ 10 ভাগ 10। আমি তোমাদের একটু সুবিধার্থেই বলে দিই, 6 গুণ করছি 36/10 এবং 10^23 তো থাকবেই। এটা কত? 3.6। 3.6 গুণন 10^3। আমরা এই 0টুকে অ্যাভয়েড করে দিছি। ঠিক আছে, অ্যাভয়েড করে দিছি 0টুকে। 3.6 গুণন 10^23 কত? 23 হবে। তো এই কথা হচ্ছে আমাদের 636 18 10 দিয়ে কাটেছি 3.6 গুণন 10^23 আছে। দেখো আছে, দেখো এই দেখো বি উত্তর। দেখো বি 3.6 গুণন 10^23। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। বলছে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 50 ml দ্রবীভূত থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড মোলারিটি কত? খুবই কমন প্রশ্ন, সবাই পারে, কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা একটু পারতে হবে। দেখো বলছে ঘনমাত্রা চাইছে, তো ঘনমাত্রা S সমান আমরা কি জানি? S সমান আমরা জানি যে W গুণন 1000 / mv। আচ্ছা, এই 1000 এর কাহিনী অনেকেই ভুল করে। দেখো আমরা জানি কি বলতো, ঘনমাত্রা আমরা প্রথমে ঘনমাত্রা জায়গাটা আমরা জানি কি N/V, অর্থাৎ প্রতি লিটারে যত মোল আছে সেটাই তার ঘনমাত্রা, সেটাই তার মোলারিটি। যদি 1 লিটার 1 মোল থাকে তার মোলারিটি 1%। তাই এখানে N সমান কি দেখা যায়? W/mv। W/m একসাথে করে W/mv, যেখানে ভিটা কিন্তু লিটারেই থেকে গেল। ঠিক আছে, তো S সমান কিন্তু W/mv যদি সেটা লিটারে থাকে। আর যখন তুমি এটা ml এ থাকবে, মানে কি এই ভিটাকে লিটারে আনার জন্য 1000টি ভাগ করছিল, তাই এই উপরে 1000 চলে গেছিল ঘনমাত্রার সমান। তো যদি ml এ দেওয়া থাকে, এখানে কিন্তু ভিটা হচ্ছে ml এ, এখানে ভিটা হচ্ছে ml, ভিটা ml এ থাকে এই সূত্র দিয়ে দিবা, আর লিটারে থাকে এটা দিয়ে দিবা। ঠিক আছে, অথবা তুমি ml টাকে লিটারে কনভার্ট করে এটাতে বসাইতে পারো, লিটার থেকে ml এ কনভার্ট করে এটাতে বসাইতে পারো, তোমার ইচ্ছা এটা। ঠিক আছে, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তবে একটু খেয়াল রাখবা যে লিটার দেওয়া থাকে আবার এই 1000 দিও না। ঠিক আছে, এখানে যদি লিটারে ডিরেক্ট দেওয়া থাকে এখানে আবার 1000 দিও না, এখানে আবার ঝামেলা হয়ে যাবে কিন্তু তখন আবার। তাই দেখো এবার মানগুলো তোমরা বসাও। W মান কত? 2 গুণন 1000 ডিভাইডেড বাই M কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, তারপর কত বলছে? V কত? V হচ্ছে 50। তো এবার কাটাকাটি করে ফেলো। তো এই হচ্ছে কাটাকাটি করে কি হয় দেখেন, এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, খুবই সহজ হিসাব। তারপর দেখেন এটা কাটেন, এটা কাটেন, 4 × 5 = 20, উপরে 10 × 20, 10 × 20, 4 × 5 = 20, এটা কাটিয়ে দেন, এখানে কেটে দেন 1 মোলার। দেখি আছে কি? হ্যাঁ, এই যে 1 মোলার। ঠিক আছে, এটা চাইতে সহজ মেথড হয় বলেন। বলছে কি
পরের কোশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করেন একটু, হ্যাঁ পরের কোশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। দেখেন ক্যালসিয়াম কার্বনেট যৌগটি মোলার ভর 100 গ্রাম পার মোল। তারপর কি বলছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করে বিয়োজিত করা হলে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলের চাপে তার আয়তন কত? আচ্ছা আগে বিক্রিয়াটা একটু খেয়াল করেন। ক্যালসিয়াম কার্বনেটকে কি করছে, তাপ দিছে, তাপ দিলে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন হয়, এবং কি হয় বলেন তো, এখানে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়। তো বলছে তাপ প্রয়োগ করে বিয়োজিত হয়ে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়েছে এখানে খেয়াল করেন তো। এখানে 100 গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেটকে, তাহলে দিলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়েছে এখানে বলেন তো। এখানে 22.414 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তখন বলছে যে কক্ষ তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলের চাপে তার আয়তন কত। দেখেন কক্ষ তাপমাত্রা, দ্যাট মিনস আপনার এখানে কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রা। 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে পি দেওয়া আছে কত, 1 atm, 1 atm, ঠিক আছে। তাহলে এবার বলছে তার আয়তন কত। দেখেন এটা খেয়াল করেন, এটা কোন সূত্রে হবে, এই যে পড়াইছিলাম n সমান হচ্ছে আপনার PV/RT বলেছিলাম না, PV সমান nRT। এখান থেকে কি বাই করতে হবে বলেন তো, V বাই করতে হবে। এখন V জায়গায় কি আসবে বলেন তো, V জায়গায় আপনি কি লিখতে পারবেন, এখানে দেখেন আর কি দেওয়া আছে, 10 গ্রাম দেওয়া আছে। n সমান কি W/m, অর্থাৎ এটা কিভাবে বসাবেন, আগে সূত্রটা যদি একটু খেয়াল করেন, কি পড়াইছিলাম, n এর বেশ কয়েকটা সূত্র পড়াইছিলাম না, n সমান W/m = PV/RT, মানে আরো সূত্র পড়াইছিলাম অনেকগুলো। এখানে দেখেন দেওয়া আছে কি, W দেওয়া আছে এবং আয়তন চাইছে, কিন্তু আপনার কক্ষ তাপমাত্রা 1 বায়ুমণ্ডলীয় চাপে বলছে, ঠিক আছে। ওই জন্য V/22.414 ওইগুলো কিন্তু হবে না, এই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে। তো দেখেন এখানে আপনি কি লিখতে পারবেন, V সমান কি লিখতে পারবেন, হচ্ছে দেখেন ভালো মতো খেয়াল করেন, তাহলে WRT বাই কি লিখতে পারবেন, PM, এই হচ্ছে আমাদের PM, এইখানে সূত্রটা হচ্ছে এইটা। তো দেখেন এগুলো একটা মানগুলো এখন বসাই দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলেন সুন্দর মতো। তা কিছুই না, জাস্ট ক্যালকুলেশন। দেখেন W কত, 10 দিলাম 10, তারপর দেখেন R কত 0.0821, আচ্ছা দিলাম, তারপর কত T কত, কক্ষ তাপমাত্রা মানে 298 কেলভিন 25 ডিগ্রি সেলসিয়াস দিলাম, তারপর P কত 1 বায়ুমণ্ডলের চাপ মানে 1 atm দিলাম, তারপর কত M কত, দেখেন 100 কি বলে দিছে, 100 গ্রাম পার মোল মানে 100 দেওয়া আছে M, ঠিক আছে। তবে এখানে আপনারা একটু খুবই সতর্কতার সাথে খেয়াল করবেন, আর এর মান কিন্তু লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বসালে V এর মানটা লিটারে বের হবে, এবং আর এর মানটা যদি লিটার অ্যাটমসফিয়ারে বসান P এর মানটা atm ইউনিটে বসাইতে হবে। তো দেখেন এখন একটু এই ক্যালকুলেশনটা একটু করেন তো দেখি কিভাবে করবেন। দেখেন আমি বলছিলাম এই যে এই বিটগুটা মানটাকে এইভাবে রাখা যায় না, দেখেন তো 8.21 × 10⁻², 0.0821 কে কিন্তু এটা রাখা যায়, এটাই তো সায়েন্টিফিক মোডে। এটা যদি করে নেন, এবার আমি আরেকটা কথা বলছি, আগে অপশনগুলো দেখে খেয়াল করবেন, কাছাকাছি মান আছে একদম নাকি দূরে আছে। তো দূরে থাকে আমাদের অত অ্যাকুরেট করতে হয় না, মোটামুটি হয়ে যায়। দেখেন মানগুলো দেখেন অনেক দূরে আছে, তো এখানে অত অ্যাকুরেট ভাবে না করিয়ে কিন্তু সমস্যা হবে না। তো দেখেন তবুও একটু করার চেষ্টা করি আমরা। এখানে যদি কি করতে পারবেন বলেন, এখানে দেখেন এই যে 298 না, এটাকে একটা কাজ করে দেন, যেহেতু মানটা দূরে আছে এটাকে 300 ধরে নেন, এটা কি করবেন 300 ধরে নেন, এটা দিয়ে যখন কাটবেন এটাকে 3 ধরেন, কত 3, একটু কম আছে তো সমস্যা নাই, মানগুলো দূরে আছে সমস্যা হবে না, এটা হচ্ছে 3। এবার খেয়াল করেন কি করতে পারবেন, এবার খেয়াল করেন এই যে 3 না, এখানে 10,
8.21 যে আমাদের ছিল, তো 3 আসছে 24, আর এইখানে দেখেন 10 10 ইনভার্স 2 না, গুণন 10 আছে, মানে কি একটা 10 থাকতেছে, একটা ইনভার্স থাকতেছে, মানে 1/10 থাকতেছে এখানে। আর এই যে 3 আসটা 24 রেখে ফেলেন, 3 আসটা 24, 3 আসটা এই যে ভালো করে খেয়াল করেন, 3 এই যে 8, 3 আসটা 24, আর এই যে 10⁻², আর এই যে 10 মিলে একটা 10 ইনভার্স থাকে, মানে নিচে 10 থাকে, মানে কি নিচে 10 থাকে। তো এটাকে করিয়ে কত হবে খেয়াল করেন তো, 2.4 কিছু বাদ দিয়েছি আমরা মান। তো 2.4 এত কিসে রিটারে বের হয়েছে আমাদের, কিসে বের হয়েছে রিটারে। এমএলএ করিয়ে 1000 দিয়ে গুণ দেন, 24 শূন্য, তাহলে 1 ঘর যাবে 2 ঘর যাবে, মোটামুটি আমাদের 2400 প্লাস মান আসবে, কারণ এখানে আমরা কিন্তু 2 1 অনেক কিছু বাদ দিছি। দ্যাট মিনস 2400 সাইডটা কি হবে, বড় হবে মানটা, ঠিক আছে। 2400 সাইডটা কি হবে, বড় হবে, ভিটা 2400 এমএলএ সাইডটা একটু বড় হবে। এবার অপশন দিকে খেয়াল করো, দেখো 0.24 0.24 হবে না, 240 ml হবে না, এই দেখো 2446। অ্যাকুরেট মান পাবো না আমরা, কিন্তু ওই যে বললাম যে হচ্ছে এইভাবে করতে হবে ক্যালকুলেশন গুলা, ঠিক আছে। চলো দেখি নেক্সট কোশ্চেন কি বলছে। 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল, কি বলছে, হ্যাঁ ক্লোরিন আছে 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে। দেখেন ক্লোরিনের মধ্যে কত মোল, মানে মোল চাইছে W/M, দেখেন কত সালে আছে 9 10 W/M, একদম সহজ কোশ্চেন। 7.1 গ্রাম, M কত 71, তাহলে এখানে কত দেখেন 10 নিচে দেন, তখন এটা হয়ে যাবে 71 হয়ে যাবে, দ্যাট মিনস এটা কেটে দেন 1/10, দ্যাট মিনস 0.1, কত 0.1, দেখেন কোথায় আছে, আছে, হ্যাঁ থাকবে না কেন 0.1। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। দেখো বলছে 200 ml 0.075 মলার দ্রবণ তৈরিতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে। দেখো মানে কি W চাইছে, তো W সূত্র কি, W = SMV বাই কি 1000, যদি সেটা কিসে দেওয়া থাকে, লিটারে দেওয়া থাকে, লিটারে দেওয়া থাকে, তাই আমরা কি জানি SMV বাই কি, SMV বাই 1000, দেখেন SMV বাই 1000, খেয়াল করেন ml দেওয়া আছে, S কত 0.075, তারপরে M কত, সোডিয়াম কার্বনেটের M কত 106, V কত, V দেওয়া আছে হচ্ছে আপনার 200, এবং নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের কত বলেন তো, নিচে থাকবে হচ্ছে আমাদের 1000, খেয়াল করেন এখানেই তো খেলাটা শুরু শোনা, আগে ওইটা কিছুই নেই, এটা এই মানটা সবাই জানে, সূত্র সবাই জানে, মান সবাই বসাইতে পারে, এই ক্যালকুলেশনটাই আসল খেলা এখানে, বুঝছো। তো দেখো কিভাবে করবে এটা, দেখো সবচেয়ে খারাপ পাইতেছে 0.075 না, এটাকে তুমি 75 এ কনভার্ট করো, তো এটা কি করতে হবে, 1 2 3 ঘর আছে, দ্যাট মিনস তোমাকে নিচে আরো 1000 নিয়ে আসো, ঠিক আছে। 1000 2000 এরকম সংখ্যা নিয়ে আসছে, তোমার অসুবিধা নেই, এটাতে ক্যালকুলেশন যতই হবে না। খেয়াল করো এখন কি করবা, একটা শূন্য বাদ দিয়ে দেন, দেখেন 75টাকে একটু কমাই দেন আগে, দেখেন 75কে যদি আপনি 25 দিয়ে কাটেন, 3 25 75, 25 দিয়ে কাটতেছেন, কত দিয়ে কাটতেছেন 25 দিয়ে কাটতেছেন, 4 25 100, দেখেন 4 25 100। এবার কাজ কি দেখেন তো, এবার কি করতে পারবেন, এবার কি করতে পারবেন দেখেন, আচ্ছা এই শূন্যকায় রেখে লাভ নাই, এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা 2 আছে 2 দিয়ে এই 4 একক কেটে দেন, 2 নিচে 2, এবার কি থাকে এটা খেয়াল করেন তো, এবার কি করতে পারবেন, এখানে 2 থাকলো আমাদের, হ্যাঁ কত থাকলো 2 থাকলো, এবার খেয়াল করেন 2 দিয়ে 106 কেটে দেন, 53 দোকানে 106, 53 দোকানে 106, নিচে 100 1000 ট্রেনের উপর যত পাওয়ারই থাকুক ওগুলোতে সমস্যা হয় না। 3 × 53 মানে কি 3 5 মানে 3 50 150, 3 3 9 159, 159 ডিভাইডেড বাই 100
কত হয়? তাহলে 1.59 গ্রাম। দেখেন 1.59 গ্রাম, দেখেন এই নাম্বারটাই উত্তর 1.59 গ্রাম। তো ক্যালকুলেশনটা পারতে হবে। দেখেন এখানে 1000 2000 এরকম সংখ্যাতে সমস্যা হয় না, সমস্যা হয় এই যে 0.075, মানে হচ্ছে বড় যে সংখ্যাটাকে ওইটাকে আগে চেষ্টা করবেন ছোট বানায় নেওয়ার, তো দেখবেন ক্যালকুলেশনটা ইজি হবে। ক্যালকুলেশনটা তাই ইজি হবে। দেখেন 1.59 গ্রাম পেয়ে গেলাম। চলেন নেক্সট কোশ্চেনটা দেখি। কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, দ্রবণের মোলারিটি কত? তো এই যে মোলারিটি H সমান আমরা কি জানি? H সমান আমরা জানি হচ্ছে কি জানি বলেন? H সমান কি জানি? H সমান আমরা জানি যে W গুণন 1000 বাই mv, W গুণন 1000 বাই mv। 1000 তখনই হবে যখন ভিটা কি দেওয়া থাকবে? ml দেওয়া থাকবে। এখানে যেহেতু আমাদের ভিটা ডিরেক্ট লিটারে দেওয়া আছে, প্রতি লিটারে বলা আছে, তাহলে তো এই 1000 এর আর দরকার নাই, W বাই mv দিলেই আমাদের উত্তর চলে আসবে। তো চলেন দেখি W এর মান কত? 5 গ্রাম। m এর মান কত? কস্টিক সোডা 40, m এর মান কত? 40, v কত? প্রতি লিটার, মানে কি 1 লিটার। এবার কত হবে দেখেন তো? বাহ, খুবই সহজ, খুবই সহজ। দেখেন 5 দিয়ে 40 কাটি দেন, 5 8 40, 1/8 মানে 0.125, তাহলে এত মোলার। ঠিক আছে, এখন বলেন 1/8 মানে কত? সহজে বুঝে গেলাম 0.125। দেখেন আপনাদের ক্যালকুলেশনে একটা মানে ক্যালকুলেটর হ্যাক করে ফেলতে পারবেন। আমি কয়েকটা জিনিস শেখাই আপনাদের। দেখেন দেখেন এটা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি যদি অ্যাডমিশন টেস্ট দিতে আসেন তাহলে আমি এখন যে টপিকটা পড়াবো এটা আপনার জন্য জানা অবশ্যই, জানতেই হবে, অবশ্যই জানতে হবে। না জানলে আপনার বিপদ আছে। দেখেন এটা যদি জানেন আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। দেখেন ঠিক আছে, দেখেন অ্যাডমিশনে আপনাদের একটু ক্যালকুলেশন হ্যাক কিভাবে করবেন এটা একটু দেখাই। আপনি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাকে অবশ্যই এটা অবশ্যই জানতে হবে, বাধ্যতামূলক জানতে হবে। দেখেন 1/2 মানে কত বলেন তো? 0.5। 1/3 মানে কত বলেন তো? 0.33। 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে আপনার 0.25। 1/5 মানে কত? 1/5 মানে 0.2। তারপরে 1/6 মানে কত? 0. কত আসবে? 0.166। তারপর 1/7 মানে কত? 1/7 মানে হচ্ছে আপনার এটা কত আসবে? 1/7 মানে আসবে হচ্ছে আপনার 0.142। তারপরে দেখেন 1/8 মানে আসবে হচ্ছে আপনার 1/8 মানে আসবে হচ্ছে আপনার 0.125 এবং 1/9 মানে কত আসবে আপনার? 0.111। এবার 1/10 মানে তো জানেন আসবে 0.1। এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। ঠিক আছে, অবশ্যই জানতে হবে। হাতে ক্যালকুলেশন করার জন্য এই কয়েকটা জিনিস জানা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, অবশ্যই জানতে হবে। দেখেন আপনাকে এরকম একটা ম্যাথ দিলাম আমি, এরকম একটা কোথায় দেখেন যে 0.139 into 49 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, এটা মনে করেন একটা ম্যাথ ক্যালকুলেশন, আপনি এরকম একটা অবস্থা দেখছেন। এখন কি করবেন? দেখেন আপনি জানেন না যে 0.142 মানে কি? 1 বাই কত? দেখেন 0.142 মানে কি? 1/7। 0.139 মানে কি? 0.124 এর কাছাকাছি, মানে কি 0.139 কে আপনি কি লিখতে পারবেন? 1/7 লিখতে পারবেন। তো দেখে দেন এটাকে, এইটুকু সমান একটু রেখে দেন, এইটুকু সমান রেখে দেন। 1/7 গুণন 49, নিচে তো আগে থেকে 7 ছিল। দেখেন 7 7 49, কাটতে কত থাকবে? আলটিমেটলি কাটতে 1 থাকবে। তো আপনি যদি এই জিনিসটা জেনে থাকেন, এই জিনিসটা যদি জেনে থাকেন যে হইতেছে আপনার 1/6 1/7 1/8 এই ভগ্নাংশের মানগুলো যদি জেনে থাকেন, দেখবেন ক্যালকুলেশন আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। দেখেন একদম ইজি হয়ে যাবে, বলতেছি ক্যালকুলেশন একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো
তো এরকম টাইপের ম্যাথ যখন আসবে তখন কিন্তু ওই যে কার কাছাকাছি মান দেখবেন 0.16 এর কাছাকাছি যদি হয় ওইটাকে 1/6 রেখে দিবেন, 0.142 এর কাছাকাছি হয়ে 1/7 রেখে দিবেন, 0.125 এর কাছাকাছি 1/8 রেখে দিবেন, এবং ক্যালকুলেশন একদম ইজি হয়ে যাবে আপনার জন্য। তো এটা উত্তর কি পেলাম 0.125 মোলার। ঠিক আছে, কোনটা উত্তর? এই দেখেন সি নাম্বারটা উত্তর 0.125 মোলার। চলেন নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখি। 1.8 গ্রাম পানিতে কতগুলো পানি অণু রয়েছে? দেখেন, তা আমরা তো জানি যে 18 গ্রামে কতগুলো পানি অণু আছে? 6.02 10⁻23, একদম ইজি। একে কত এবং কত দেবো স্যার? 1.8 এ কত? একে কত? 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 18 গুণন কি 1.8, ঠিক আছে, গুণন 1.8। এটা বোঝাই যায় যে 18 1.8 মানে 10 দিয়ে ভাগ দিয়ে উত্তর পাওয়া যাবে, এটা দেখেই বোঝা যায়। ঠিক আছে, তবুও করে দিচ্ছি। দেখেন, এটাকে 10 দেন, এটা কেটে যাবে, এই 10 দিয়ে এটা কাটলে 6.02 থাকবে, একটা শূন্য কমে যাবে, 10⁻22 এতটা। দেখেন কোনটা? এই যে 22, এই তো 22 এবং 6.02, উত্তর কি সি, সোজা। ঠিক আছে, সহজ, একদম সহজ। দেখেন বলছে 24.5 গ্রাম H2SO4 কত মোল আছে? 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল আছে? দেখেন, মোলের ধারণা আশা করি ক্লিয়ার, সালফিউরিক অ্যাসিড বলছে তাই না? তাহলে হচ্ছে আমরা কি জানি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু কত? আমাদের 1 মোল। কত গ্রাম বলছে? 24.5, একে কত এবং 24.5 এ কত? 24.5 এ কত? দেখেন তো, ক্যালকুলেশন করেন। এটা আমি বলছি ক্যালকুলেশন করার আগে অপশনগুলো দেখে নেবেন। মাস্ট বি আপনাকে কি করতে হবে? অপশন দেখতে হবে। অপশন দেখে বুঝতে পারবেন আপনাকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। দেখেন, মানগুলো কাছাকাছি মান নাই, তবে 1/10 এর একটা ডিফারেন্স আছে, এইখানে একটু খেয়াল করেন। দেখছেন, অপশনগুলো আগে একটু দেখে নেবেন, তাহলে আপনার কত অ্যাকুরেট করতে হবে সেটা আপনি বুঝে যাবেন। তাই এখন কি করবেন? এখানে দেখেন 98 24.5। আচ্ছা দেখেন, আমি কিন্তু বুঝে যাচ্ছি এটা ক্ষেত্রে কিন্তু 1/4 আসবে। কি হবে? 4 24 কত? 96। দেখেন 4 24 96, 0.5 গুণন 4, দ্যাট মিন্স কি 2, 96 2 98, মানে এটাকে আপনি ডাইরেক্ট কিন্তু কেটে দিতে পারতেছেন 4 দ্বারা। দেখছেন, 4 24 কিন্তু জানেন যে 4 দিয়ে 24 গুণ করে 96 হয়, এবং 0.5 গুণন 4 মানে 2 98, মানে কি এটা ডাইরেক্ট 4 দিয়ে কাটা যায়, মানে 1/4 মানে কি 0.25 মোল, 0.25 মোল হবে এটা। দেখেন, আর যদি মনে হয় যে বুঝতেছেন না একদমই এগুলোতে, তখন কি করবেন? মোটামুটি এটা তো 100, এটাকে 25 মোটামুটি ধরে নেবেন। ঠিক আছে, এটাকে 25 ধরে নেন, এটাকে 100 দিয়ে 4 25 100 এভাবে করে নেবেন, কাছাকাছি মান পাবেন তো নাকি? এভাবে করে ফেলবেন। তাহলে 0.25 মোল, এই দেখেন আছে 0.25 মোল। আচ্ছা, আপনাদের এখানে একটু মোলের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মোলটা যদিও ইজি জিনিস, তবুও একটু ক্লিয়ার করি। দেখেন, আমি যদি বলি 1 মোল সালফিউরিক অ্যাসিড এদিকে একটু করে লিখতে পারবো। দেখেন তো, আমরা কিন্তু এটাই জায়গায় 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেখতে পারবো। তারপর কি করেন? এসটিপিতে কি দেখতে পারবো? 22.414 লিটার দেখতে পারবো এসটিপিতে, 22.414 লিটার এসটিপিতে দেখতে পারবো। এসিটিপিতে আলাদা দেখতে পারবো, এনটিপিতে দেখতে পারবো। তারপর কি দেখতে পারবো? দেখেন তো, তারপর দেখতে পারবো 6.02 × 10⁻23 কি আছে? এতটি অণু আছে। আচ্ছা বলেন তো, আমি যদি এখানে পরমাণু সংখ্যা চাই তখন কি করবেন? এটা 6.02 × 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সাথে সালফিউরিক অ্যাসিড কয়টা আছে? হাইড্রোজেন 2টা, অক্সিজেন 4টা, 6টা, সালফার 1টা, 5টা, 5 গুণ দিবেন, এতটি কি দেখতে পারবেন? পরমাণু দেখতে পারবেন। তারপরে আপনারা কি আর কি দেখতে পারবেন বলেন তো? 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান
অণু, পরমাণু, আয়তন, আণবিক ভর এগুলো কিন্তু দেখা যাবে। এক মোল বলতে কিন্তু এগুলোকেই বোঝায়, এক মোল বলতে এগুলোকেই কিন্তু বোঝায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখেন বলছে 1.06 গ্রাম অনাদ্র সোডিয়াম কার্বনেট 250 ml পানিতে দ্রবীভূত করে দ্রবণটির ঘনমাত্রা কত হবে? এস চাইছে, দ্রবণটির ঘনমাত্রা চাইছে এবং এটা এম এর আছে। মানে আপনাকে এবার কিসের দিতে হবে বলেন তো? আপনাকে এবার ডাব্লিউ গুণন 1000 মাপতে হবে, 1000 ইন্টু এমভি। এবার একটু করে ফেলেন, ডাব্লিউ মান বসান জাস্ট 1.06 1000, তারপর এম কত? সোডিয়াম কার্বনেট 106, ভি কত? 250। ক্যালকুলেশনটা কিভাবে করব একটু ভালো করে লক্ষ্য করো। এই যে এটাকে 106 বানায় নিতে হবে আগে। দেখেন তাহলে এটা কিন্তু কেটে যাচ্ছে, যে 106 বানালে কি করতে হবে? দশমিক উপরে দুইটা ঘর আছে, মানে 100 নিচে ভাগ চলে আসবে। তাহলে এটা ক্যালকুলাস হতে, এটা ক্যালকুলাস হতে। ঠিক আছে, এটা ক্যালকুলাস হতে। তারপর দেখেন এই শূন্য কাটতেছে, 4 25 100, 4 ভাগ 100, 4 ভাগ 100 মানে কি 0.04 এত মোল হয়। ঠিক আছে, তো 0.04 কোথায়? এই যে এখানে 0.04। ঠিক আছে, তো ক্যালকুলেশন এখানে কিছুই না, পরিমাণগত রসায়নে ম্যাথে কিছুই না, জাস্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশন পাইলে আপনি ম্যাথ পারবেন, ক্যালকুলেশন পাইলে ম্যাথ পারবেন। কনভার্সন দেখাই, দেখো পরীক্ষায় আসে। কনভার্সনটা হচ্ছে আপনার মিলিমোল পার ডেসিলিটার থেকে কিভাবে, মিলিমোল পার ডেসিলিটার থেকে কিভাবে আপনি মিলিগ্রাম পার ডেসিলিটারে যাবেন এবং মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কিভাবে আপনি মিলিমোল পার ডেসিলিটারে আসবেন। ঠিক আছে, এই কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অনেকেই 18টি গুণ দাও যখন মিলিমোল পার ডেসিলিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যাও। ঠিক আছে, কিন্তু এটা অনেক সময় ভুল হইতে পারে। কি হয়, আজকে একটু ক্লিয়ার হয়ে যান, জ্ঞানজাম ক্লিয়ার হয়ে যাবে আজকে। হ্যাঁ, জ্ঞানজাম ক্লিয়ার হয়ে যাবে আজকে। তো মিলিমোল পার ডেসিলিটার থেকে যখন মিলিগ্রাম পার ডেসিলিটার যাবে তখন হচ্ছে আপনি এখানে m/10 দ্বারা গুণ, m/10 দ্বারা গুণ, এবং মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে যখন মিলিমোল পার ডেসিলিটার আসবেন তখন m/10 দ্বারা ভাগ, m/10 দ্বারা কি, m/10 দ্বারা ভাগ, m/10 দ্বারা ভাগ। এবার কি করেন, আমি আপনাকে বললাম যে 12 মিলিমোল পার ডেসিলিটারকে তুমি মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করো। কিসে কনভার্ট করতে হবে? এটাকে যদি আমি বলি যে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করো, কি করবেন? খুবই সিম্পল, এই যে 12 গুণন m/10, m/10, 12 গ্লুকোজের m কত সবাই জানি 180, আণবিক ভর 180/10, তার মানে কত হচ্ছে দেখেন তো, কত হচ্ছে? এই শূন্য কাটা। অর্থাৎ তোমরা কিন্তু এটা ডিরেক্ট করে ফেলো যে হচ্ছে মিলিমোল পার ডেসিলিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার যাইতে হয় 18 দ্বারা গুণ করতে হয়। এটা অনেক সবাই করো এটা, কিন্তু ভাই প্রশ্ন হচ্ছে সবসময় কি গ্লুকোজ দিবে? সবসময় কি গ্লুকোজ দিবে নাকি? আজব তো, গ্লুকোজ এতদিন আসতেছে, এবার চেঞ্জ করতে পারে, গ্লুকোজ নাও দিতে পারে। এবার মনে রাখতে হবে কি m/10 দ্বারা গুণ করতে হবে, যেটাই দিক আপনার উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, তো m/10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 18 আর 12 গুণ করে কত হয়? 18 10 গুণ করে 180, 12 কোনো তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে 1 থেকে 18 গুণ 36, তার মানে হচ্ছে 216। দেখো এটা আসে হচ্ছে আমাদের 216 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার। এবার তোমরা খেয়াল করো, এবার তোমাকে বললো যে মনে করো যে 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, 162 মিলিগ্রাম পার ডেসিলিটার গ্লুকোজ জানতে চাইও যে এটা মিলিমোল পার ডেসিলিটারে কত, মিলিমোল পার ডেসিলিটারে কত, মানে উল্টাটা জানতে চাইছে। তো আমি কি বলছি, যদি যে হচ্ছে আপনার মিলিমোল পার ডেসিলিটার থেকে যদি মিলিগ্রাম পার ডেসিলিটার আসতে চায় m/10 দ্বারা গুণ, এবং মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে যদি মিলিমোল পার ডেসিলিটার যাইতে চায় তাহলে m/10 দ্বারা ভাগ, m/10 দ্বারা ভাগ। তো 162 আছে আমাদের, কি আছে আমাদের 162 আছে, 162কে কি করতে হবে m/10 দ্বারা
ভাগ করতে হবে, m/10 দ্বারা ভাগ করতে হবে। তো m কত বলেন তো গ্লুকোজের m হচ্ছে 180, গ্লুকোজের m কত 180, m/10 মানে 18, মানে 18 দ্বারা এটাকে ভাগ করতে হবে, 18 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 18 দ্বারা ভাগ করেন, দেখেন তো কত আসে, 18 দ্বারা ভাগ করেন কত আসে, 10 দ্বিঘাতে হচ্ছে আপনার 180, 9 দ্বিঘাতে কত হচ্ছে, হ্যাঁ এই দেখেন হয়ে যাচ্ছে, দেখেন 9 দ্বিঘাতে 162 চলে আসতেছে 9, তার মানে কি এটা হচ্ছে আপনার 9 কি হবে 9 মিলি মোল পার ডেসিলিটার, ঠিক আছে। তো একবার হচ্ছে m/10 দ্বারা ভাগ, একবার হচ্ছে m/10 দ্বারা গুণ, ঠিক আছে। এটা বুঝতে পারি হিসাব ক্রিয়া গ্যাঞ্জাম ক্রিয়ার, ঠিক আছে, এখানকার গ্যাঞ্জাম ক্রিয়ার, ঠিক আছে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা পরিমাণগত রসায়নের 2টা লেকচার নিব। আজকেরটা হচ্ছে প্রথম লেকচার, এবং দ্বিতীয় লেকচারে আমরা দেখব টাইট্রেশনের কিছু ম্যাথ দেখব এবং জ্বালান বিজ্বালনের সমস্যাগুলো দেখব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।